আজিম, আপনাকে স্বাগত জানাচ্ছি খেলা যুগে। থ্যাংক ইউ সো মাচ আশিক ভাই। এতদিন তো আমরা আসলে বিশ্বকাপ নিয়েই আলোচনা করেছি, এখন আমাদের সাউথ এশিয়ার বিশ্বকাপ সাফ এবং আজকেই ড্র। অনেক চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে, নতুন কোচ, নতুন দল, এবং মানে বলাই যাচ্ছে যে বাংলাদেশ তার ইতিহাসে সেরা দল নিয়ে নামতে যাচ্ছে। যদি পজিটিভ আলোচনায় দিয়েই শুরু করি, যে হামজা, সমিত বা হচ্ছে ফারহান আলী ওয়াহিদ, আমরা ধরে নিচ্ছি সবাইকেই পাচ্ছি, তাহলে কেমন হবে দলটা এবং কতটা মানে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করার জন্য কতটা প্রস্তুত থাকবে এই দল? না, আমার মনে হয় আপনি খুবই কারেক্ট একটা শব্দ ব্যবহার করছেন, সেটা হচ্ছে চ্যালেঞ্জ। আমার মনে হয় বাংলাদেশ ফুটবলে আমরা এতদিন ধরে একটা রোম্যান্টিসিজমের মধ্যে ছিলাম, এখনও আছি, কিন্তু প্রকৃত পক্ষে আসলে আমাদেরকে যে একদম একটা প্রেশার সিচুয়েশনে ফেলে দেওয়া, হ্যাঁ আপনি বলতে পারেন যে কোয়ালিফায়ার্সগুলোতে আমরা একটা ভালো প্রতিপক্ষ ফেস করছি, কিন্তু তখনও কিন্তু আমাদের ওই ব্যাপারটা ছিল আচ্ছা পারলে ভালোই হয়, কিন্তু ওই পারলে ভালোই হয় ব্যাপারটা সাফে আসলে থাকবে না। এইটা বাংলাদেশ ফুটবলের জন্য অ্যাটলিস্ট আমার জীবনে দেখা প্রথমবারের মতো যে আর কোনো অপশন নাই, যেটা আমরা ক্রিকেটে অনেক সময় দেখছি যে ট্রাই সিরিজগুলোতে হচ্ছে বলা হয় যে জিততেই হবে। এইটা কিন্তু আমরা ফুটবলে এখন পর্যন্ত ওই মনোভাবটা এখন পর্যন্ত দেখি নাই, যে প্রেশার একটা আছে মিডিয়া থেকে, ফ্যান থেকে, যে জিততেই হবে। ড্র করলে ভালো, আর হারলেও মানে সম্মানজনক হারটা আসলে সাফে আমাদের জন্য প্রযোজ্য না। এবং স্বাগতিক দেশ হিসেবে এবং যেই নামগুলো আপনি বললেন, এটা নিঃসন্দেহে সাউথ এশিয়ার স্ট্যান্ডার্ডে, ইভেন আপনি এখন এটাকে এশিয়ার স্ট্যান্ডার্ডেও হয়তো বা নিয়ে যেতে পারেন আস্তে আস্তে, যদি জায়ান হাকিমের মতো নাম আসে, ফারহান আলী ওয়াহিদের মতো নাম আসে, এক্সিস্টিং যারা আছে তাদের কথা তো অবশ্যই বলতে হবে। সো এই চ্যালেঞ্জটাই, প্রেশারটা আমার মনে হয় বাংলাদেশ ফুটবলে আমরা দেখি নাই কখনো, এবং এইটাই আমার কাছে সবচেয়ে বড় একটা পজিটিভ, যে এই প্রেশারটাকে আসলে আমাদের নতুন ম্যানেজার এবং আমাদের যে একটা অ্যামেজিং টিম এখন আস্তে আস্তে গড়ে উঠতেছে, এবং এই ওয়ার্ডটাও কিন্তু আমরা ধরেন অনেকদিন ধরে ব্যবহার করতে পারতেছিলাম না, বিকজ ইন্টারনালি বেশ কিছু জিনিস আমাদের কাছে মনে হচ্ছিল যে ক্যাপ্টেন মিডিয়াতে এসে কথা বলছে এগেনস্ট কিছু স্পেসিফিক ইস্যুস। সো রিসেন্ট টাইমসে আমরা যেটা দেখলাম যে বাংলাদেশ টিমের একটা খুবই খুবই ভালো একটা জেলিং হচ্ছে, প্লেয়াররা, ম্যানেজাররা, কোচিং স্টাফদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হচ্ছে, এবং এইটা আসলে একটা টিমকে অ্যালাউ করে যে মানে সমীকরণ এবং অন পেপার কে খেলছে কে না খেলছে তার মানে বিয়ন্ডে যে আসলে নিজেদের অ্যাবসলিউট বেস্টটা দিতে। সো আমার মনে হয় এই চ্যালেঞ্জ বা এই ডিফিকাল্টি বা এই প্রেশারটা ইটস হাই টাইম বাংলাদেশ ফুটবল ন্যাশনাল টিম ফেসড ইট, এবং এইটা আসলে কিভাবে হ্যান্ডেল করে থমাস ডুলি এবং তার শিষ্যরা, এটা একটা বিশাল। আচ্ছা, জুলির কথা বলছিলেন, জুলিকে আমরা ডাগ আউটের জুলিকে নিয়ে আলোচনার আসলে জায়গা এখনো তৈরি হয়নি, কারণ আমরা দেখেছি একটা ম্যাচ যাও সেই টিমের দলও তিনি আসলে ঘোষণা করেন নাই। বাট এরপরে টমাস জুলিকে মানে দল নিয়ে কথা বলা, প্রবাসী ফুটবলারদের নিয়ে কথা বলা, টিম গোছানো নিয়ে কথা বলা, ওভারঅল জুলির সাইকোলজি আপনার কাছে কেমন মনে হচ্ছে এখন পর্যন্ত? আমার সৌভাগ্য হয়েছে থমাস জুলির সাথে একটা ইন্টারভিউ সেশন করার। সো সেইখানে একটা কথা তিনি বলেছিল, পরবর্তীতে আমি দেখলাম এটা বেশ ভাইরালও হয় সোশ্যাল মিডিয়াতে, যে আমরা ব্রাজিল আর্জেন্টিনাকে অনেক সাপোর্ট করছি, বা আমাদের ছেলেপেলেরা হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনাকে অনেক সাপোর্ট করে, দ্যাটস ফাইন, বাট এখন আসলে শুধু সাপোর্ট করলে হবে না, এখন প্রত্যেকটা বাচ্চার স্বপ্ন দেখতে হবে যে ব্রাজিল আর্জেন্টিনার এগেইনস্টে আমরা খেলবো, তাদেরকে হারাবো, তাদের সাথে আমরা কম্পিট করব। সো এই সাইকোলজিটা আসলে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যেও, এবং আমার তপু ভাইয়ের সাথেও কথা বলার সুযোগ হয়েছে, জামাল ভাইয়ের সাথেও কথা বলার সুযোগ হয়েছে, সো ওনাদের প্রত্যেকের মনোবল এবং যে একটা এক্সপ্রেশন এবং যেভাবে আসলে তারা ফুটবলটাকে দেখে, এখন আমার কাছে মনে হয়েছে যে একটা বিশাল পরিবর্তন অলরেডি চলে আসছে মনোভাবের জায়গা থেকে, মেন্টালিটির জায়গা থেকে। এবং আমরা এটা আপনি যারা ফুটবল ফলো করে তারা অবশ্যই স্বীকার করবে যে ফুটবলের মেন্টালিটি ইজ হিউজ। মানে রিয়াল মাদ্রিদ যখন এটা ম্যাচে দেখা যায় সবচেয়ে ভালো, হ্যাঁ অবশ্যই, মানে রিয়াল মাদ্রিদ যখন 90 মিনিট পর্যন্ত জানে যে তারাই আসলে ফেভারিট, স্কোর লাইন কি সেটা দেখার বিষয় না, এই মনোভাবটাই আসলে কিন্তু তাদেরকে 15টা চ্যাম্পিয়ন্স লিগ জিতাইছে। সো ওই জায়গা থেকে আসলে বাংলাদেশ ফুটবলেরও এখন এই জিনিসটা মানতে হবে যে মন জয় করার দিন শেষ, ভালো হাততালি পাওয়ার দিন শেষ, এখন আমাদেরকে কনভার্ট করতে হবে, রেজাল্টে কনভার্ট করতে হবে। এবং থমাস ডুলি যেই জিনিসটা আমার মনে হয় সবচাইতে ইম্পর্টেন্ট, একদম মানে শুরু থেকেই গট ইট রাইট, সেটা হচ্ছে ড্রেসিং রুম। আপনি যদি একটা ফুটবলের ড্রেসিং রুমকে কন্ট্রোল করতে না পারেন এবং তাদের মধ্যে যদি ওই ইউনিটিটা না আসে, আপনি যত ভালো প্লেয়ারই নিয়ে আসেন না কেন, আপনি আমার মনে হয় সবচেয়ে বড় এক্সাম্পল এই ওয়ার্ল্ড কাপে পর্তুগাল ছিল, একদম স্টার স্টাডেড টিম, সবার মতে প্রবাবলি টপ 3 ফেভারিটসদের মধ্যে একজন, কিন্তু ওই ড্রেসিং রুমে যে একটা অসামঞ্জস্যতা, এইটা আসলে দিন শেষে আপনি ফুটবলে পারবেন না। ইটস নট এন ইন্ডিভিজুয়াল গেম, আপনাকে 11 জনকে একটা সুতায় বাঁধতেই হবে, এবং আমার মনে হয় থমাস জুলি এখন পর্যন্ত এই জিনিসটা অন্তত খুবই ভালোভাবে করতে পারছে। আচ্ছা, সাফের যদি 7টা টিম দেখি, বাংলাদেশ বাকি যে 6টা টিম আছে, ভারতের সঙ্গে আমরা লাস্ট ম্যাচেই জিতছি। বাকি টিম বাই টিম ধরে যদি আপনি বলেন যে মানে ফেভারিটের হিসাব করি, বা হচ্ছে মানে ক্যাপাবিলিটি বা হচ্ছে সামর্থ্যের হিসাব যদি বলি, একটু যদি ক্যালকুলেট করতেন বাকি টিমগুলোর সাথে কম্প্যারিজন।
না দেখেন, আমার মনে হয় আসলে এখন আমাদের একটু এই কথাটা হয়তো বা একটু অহংকারী শোনা দিতে পারে, কিন্তু আমার মনে হয় এখন আসলে দলটার একটু এরকম পজিটিভ অ্যাগ্রেশন নিয়ে সামনে যাওয়া উচিত, যে আমাদের সত্যিকার অর্থে ভারত ছাড়া কাউকে হয়তো বা গোনাই উচিত না। আই এম সরি ইফ আই এম কামিং আউট ভেরি অ্যারোগেন্ট, বাট আমার মনে হয় এই পজিটিভ একটা মাইন্ডসেট প্রত্যেকটা দলকেই সমীহ করতে হবে এবং তাদের জন্য যথার্থ যে প্রিপারেশন সেটা নিতেই হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার মনে হয় যে এখন আমাদের একটু একটু সাফ থেকে আসলে বের হয়ে আসা উচিত। মানে প্রেফারেন্সের জায়গা থেকে, একটা দলকে সমীহ করার জায়গা থেকে আসলে আমি কতটুকু সমীহ করব, আমি ওই মেন্টালিটিতে যাইতে চাই যে আমরা ফেভারিটস। দ্যাট বিং সেড, আমার মনে হয় যে যেই ভারতকে আমরা হারাইছি এবং এখন যেই ভারত, এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে এবং তারা সামনে ব্রাজিলের সাথে খেলবে, যেটা নিয়ে হয়তো আমরা কথা বলবো পরবর্তীতে। বাট একটা টিম যখন আসলে ব্রাজিলের সাথে খেলে ফেলে, রেজাল্ট কি হয়, যদি রেজাল্ট 12-0 হয়, 15-0 হয়, তাহলে ডিফারেন্ট কথা। বাট যদি একটা সম্মানজনক হার নিয়ে ভারত ওই খেলাটা থেকে বের হয়, আপনার মেন্টালি এইটা কোন জায়গায় ভারতকে নিয়ে যাবে এটা কল্পনাতীত। কারণ আপনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নের এগেনস্টে যদি একটা সম্মানজনক ম্যাচ খেলে বের হতে পারেন, তাহলে এটা বিশাল ব্যাপার। কে খেলছে ব্রাজিলে সেটা দেখার বিষয় না। সো আমার মনে হয় ভারতই নিঃসন্দেহে আমাদের জন্য সবচেয়ে বড় প্রতিপক্ষ, এবং এছাড়া আমার মনে হয় যে মালদ্বীপ এবং নেপাল টিমটাকেও হয়তো বা হেলায় ফেলায় নিলে শ্রীলঙ্কা টিম একসময় আমাদের সঙ্গে একদম পাত্তাই পেত না, শ্রীলঙ্কা কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। অবশ্যই, এবং আমরা সাউথ এশিয়ার মধ্যে প্রত্যেকটা টিমের মধ্যেই কিন্তু ওই ব্যাপারটা এখন দেখতে পাচ্ছি যে একটা সার্টেন চেঞ্জ আসতেছে, একটা সার্টেন মেন্টালিটিতে ইয়েটা আসতেছে। এবং এখানে কিন্তু আপনি বলতে পারেন যে এইটার কিছুটা নেতৃত্ব বাংলাদেশই দিছে, যে বাংলাদেশের যে শুরুটা করেছে বাংলাদেশ, রাইট, হামজা চৌধুরীর মাধ্যমেই কিন্তু এই মানে অনেকগুলো দেশ আসলে জিনিসটা তখন প্রথমবারের মতো রিয়েলাইজ করলো, আচ্ছা ঠিক আছে, আমরাও তো একটু আমাদের ডায়াসপোরাটা দেখতে পারি যে কোথায় কে আছে, এবং তার জায়গা থেকে ইন্ডিয়া ভালো কিছু নাম সংযোজন হয়েছে এবং অন্যান্য দেশেও ট্রাই করছে, পাকিস্তানেও ট্রাই করছে। সো এটা আসলে বাংলাদেশের একটা বিশাল বড় আমি বলবো যে চ্যালেঞ্জ সামনে, যেটা আপনি বললেন যে কিভাবে একই সাথে দলগুলোকে রেসপেক্ট করে আবার একই সাথে একটু হইলেও নিজেদের যেই সুপিরিয়রিটিটা হোম অ্যাডভান্টেজে খেলার জন্য থাকবে সেটাকে একদম মাথায় রেখে প্রত্যেকটা ম্যাচে এইভাবে যাওয়া যে আমাদের হারার কোনো সুযোগ নাই এবং আমরা জিততেই সবগুলো খেলাতে আসলে যাব। আর এই যে মানে যদি বলি যে ফারহান আলী ওয়াহিদকে নিয়ে আলোচনা হচ্ছে এবং বাফুফে থেকে এখন পর্যন্ত আশা দেখানো হচ্ছে, তো তাকে আমরা সাফে পাচ্ছি, ট্রেভরকে পাওয়ার সম্ভাবনা যদিও নাই। তো ফারহান আলী ওয়াহিদ আসলে আমাদের আসলে ওই চেঞ্জেসটা কেমন হবে ফরওয়ার্ড লাইনে, যেটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি আলোচনা হয়? না, আমার কাছে যেটা মনে হয় যে হামজা ভাইয়ের পর বাংলাদেশের ফুটবলের নিঃসন্দেহে সবচাইতে পিভিটাল পিসেসের মধ্যে একজন হতে যাচ্ছে ফারহান, যদি সে জয়েন করতে পারে ইনশাল্লাহ। এবং এইখানে আসলে সে কত বড় মাপের প্লেয়ার এটা আমার মনে হয় প্রি সিজনে আমরা দেখতে পাচ্ছি, যে যেই ম্যানেজার আসলে গত সিজনে এমবাপে এবং ভিনিসিয়াস জুনিয়রকে ট্রেন করাইলো, ম্যানেজ করলো, সেই ম্যানেজার যখন আসলে ফারহান আলী ওয়াহিদকে প্রি সিজনে রাখে বা তার সাথে হ্যান্ডশেক করে এবং তাকে মিনিটস দেয় এবং অলমোস্ট একটা গোলও সে করে ফেলে লাস্ট যেই অল্পের জন্য হয় নাই, সো তখন ডেফিনেটলি সামওয়ান লাইক আরবেলোয়া যখন একটা প্লেয়ারের মধ্যে ওই ট্যালেন্টটা দেখতে পায়, যার কারণে তাকে মূল একাদশে মানে মূল দলে আসলে সংযোজন করার, অন্তর্ভুক্ত করার চিন্তা ভাবনা করে, তখন আসলে তার ক্যালিবার বা কোয়ালিটি নিয়ে আমার মনে হয় কথা বলার কোনো সুযোগ নাই। এবং এই ধরনের কোয়ালিটি আমার মনে হয় সাউথ এশিয়ার মধ্যে এক হামজা চৌধুরী ছাড়া আপনি খুব বেশি। আর যদি আমরা আরেকটা জিনিস একটু মানে যদি বাড়িয়ে বলা হবে, তারপরেও যদি বলি যে হামজাকে যখন আমরা ইপিএল এ দেখেছি বা 2 তে দেখেছি, হামজা তো আসলে গোল করে না। সেই হামজা যখন আমাদের এই স্ট্যান্ডার্ডে চলে আসে, সেই হামজা প্রত্যেক ম্যাচে গোল স্কোরার হয়ে যায়। তো সেইখানে মানে ফারহান আলী তো ফরওয়ার্ড লাইনের প্লেয়ার, উইঙ্গার, সে আসলে কেমন হবে? না, আমাদের তো একটা বিশাল ঘাটতি আমার মনে হয়, আমাদের সবারই একটা কমপ্লেন ছিল যে আমাদের উইং থেকে আমরা প্রপার সাপোর্টটা হয়তো বা পাচ্ছি না। নাম্বার 9-এর একটা বিশাল ইস্যু আছে, হয়তো বা তাকে নাম্বার 9 হিসেবে ইউজ করা যেতে পারে। যদিও আমার মনে হয় যদি জায়ান হাকিম চলে আসে, সে একটা বিশাল পজিটিভ হবে বাংলাদেশের জন্য, কজ এরকম একটা ফিজিক্যাল 6'2" টার্গেটম্যান মানে বাংলাদেশে আপনি হয়তো বা খুব বেশি একটা খুঁজেও পাবেন না। সো ওই জায়গা থেকে কিছু জিনিস আসলে গিফটেড থাকে, মানে আপনি যখন বাস্কেটবল প্লেয়ার সিলেকশন করবেন, এটা আসলে ফেয়ার হোক বা আনফেয়ার হোক, ট্যালেন্টের বিষয়টা দ্বিতীয়, পরে আগে হচ্ছে হাইট। সো আমার মনে হয় নাম্বার 9-এর জায়গা থেকেও আপনি যদি ট্র্যাডিশনালি লেভানডস্কির কথা বলেন, কালকে হামজা আব্দুল কারিম 2টা গোল করছে বার্সেলোনার জন্য। সো এই প্রত্যেকটা জায়গায় কিছু কিছু পজিশন থাকে, যেমন গোলকিপার আপনার একটু লম্বা লাগবেই, নাম্বার 9 টার্গেটম্যান যদি হয় আপনার একটু লম্বা লাগবে। সো আমার মনে হয় জায়ান হাকিম যদি চলে আসে, সেই ক্ষেত্রে হামজা চৌধুরী, জামাল ভাই এবং ফারহান আলী ওয়াহিদ এবং ডান সাইড থেকে যদি রাকিব ভাই খেলে, আমার মনে হয় তাদের জন্য খেলাটা একটা বিশাল মোরসালিন ভাই আছে। সো এইটা আসলে থমাস ডুলির জন্য একটা বিশাল অপরচুনিটি ক্রিয়েট করে, যেটা আসলে বাংলাদেশ ফুটবলে আমরা কখনো দেখিই নাই ওপেন হইতে। সো এইটা একটা বিশাল ব্যাপার আসলে।
আচ্ছা আর হচ্ছে আমরা যদি একটু মানে অন্যদিকে যাই, মানে ইউরোপিয়ান ফুটবলে যাই, ট্রান্সফার উইন্ডোতে মানে রিয়াল মাদ্রিদ যেটা শুরু করেছে, মানে এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না, বাট বার্সেলোনার দিকে যদি একটু ফিরি, মানে আলভারেজ ইস্যুটা আপনার কাছে এখন পর্যন্ত কি মনে হচ্ছে? কন্ট্রারি টু মানে বেশিরভাগ মানুষ আসলে যেভাবে রিয়াকশনটা দিচ্ছে, আমি আসলে ট্রান্সফার উইন্ডো নিয়ে একে তো একেবারেই সারপ্রাইজড না, এবং দ্বিতীয়ত আমি খুব খুশি। প্রথম রিজনটা আমি বলি যে রিয়াল মাদ্রিদ যেটা করছে এটা রিয়াল মাদ্রিদের করারই তো কথা, তাই না? রিয়াল মাদ্রিদের মতো একটা ক্লাব যখন 2টা সিজন কোনো ট্রফি জিতে না, এটা আসলে শুধু আর ক্রাইসিসের গণ্ডিতে নাই, ওইটা তখন চলে যায় হচ্ছে একদম মানে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। স্পেশালি ফ্লোরেন্টিনো পেরেজকে আমরা যেভাবে চিনি, ওনার যে একটা মানে কি বলবো মনোবল বলেন বা নিজের একটা লেগেসির জায়গা থেকে, এটা একটা বিশাল দাগ। এবং যেই নাটকটা হইলো ইলেকশন নিয়ে, এটা কিন্তু মানে অভূতপূর্ব একটা বিষয়। সো ওই জায়গা থেকে রিয়াল মাদ্রিদ যা করছে আমি একদমই অবাক না। আমি অবাক যে তারা এতগুলো ফ্রি প্লেয়ার কিনছে, বাট এছাড়া আমার মনে হয় যে আমাকে যদি বার্সেলোনা ফ্যান হিসেবে জিজ্ঞেস করেন যে আমি রিয়াল মাদ্রিদের কোনো সাইনিং নিয়ে আসলে অত বেশি চিন্তিত কিনা, আমার মনে হয় আমি না। এটা একটা মেইন রিজন আমার কাছে মনে হয় যে বার্নার্ডো সিলভা এখন আসলে তার ক্যারিয়ারের একেবারেই শেষের দিকে, এবং সে আসলে কতটুকু কন্ট্রিবিউশন রাখতে পারবে সেটা আমি শিওর না। রিয়াল মাদ্রিদের মতো একটা টিমে যেখানে মিডফিল্ডের একটা বিশাল ঝামেলা অলরেডি এক্সিস্ট করে, যেই প্লেয়ারটা, এবং কোনাতে নিয়েও আমার সন্দেহ আছে। ডামফ্রিজ ইজ আ ভেরি গুড সাইনিং। আমার মনে হয় যে বার্সেলোনাতে আমি ডামফ্রিজকে চাইতাম, রাইট সাইডের জন্য খুবই ভালো, এবং মানে ও রিয়াল মাদ্রিদের প্লে অফ মানে স্টাইল অফ ফুটবলের সাথে খুব ভালোভাবেই মিলাই নিবে, এবং এটা আমার জন্য একটা ভয়ের বিষয়। বাট আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত সবচেয়ে ভালো যেই সাইনিংটা রিয়াল মাদ্রিদ করাইছে সেটা আমার মতে ডিয়ামন্ডেও না, এটা আমার মতে কুকুরেয়া। এবং আমরা গত সিজনে দেখছি যে বার্সেলোনা, গত 2 সিজনে দেখছি বার্সেলোনার সাথে রিয়াল মাদ্রিদ হারছে মোস্টলি, শুধু একটা জায়গায় আমি বলবো না, বাট উইংয়ে দে গট আউটপ্লেড। লামিনকে এবং রাফিনিয়াকে থামানোটা রিয়াল মাদ্রিদের জন্য সম্ভব হয় না। এটা কারেরাসের জায়গা থেকে বলেন, একজন বয়স্ক কারভালোর জায়গা থেকে বলেন, অথবা আপনি যেগুলো আমরা দেখছি যে মোটামুটি কখনো ভাস্কেসকে খেলানো হয়েছে, কখনো চুয়ামিনিকে সেন্টার ব্যাক খেলানো হয়েছে। সো ব্যাকলাইনে রিয়াল মাদ্রিদের প্রবলেমটা কিন্তু গত 2 সিজনে খুব এমিনেন্ট ছিল, যার কারণে আমরা দেখতেছি এতগুলো ফুল ব্যাক সাইনিং, যার কারণে আমরা দেখতেছি এতগুলো সেন্টার ব্যাক সাইনিং। সো এখন পর্যন্ত আমার কাছে কুকুরিয়ার সাইনিংটাই রিয়াল মাদ্রিদের সবচেয়ে ভালো সাইনিং মনে হচ্ছে। বেশ ভালো, ব্রিলিয়ান্ট ফুটবল খেলছে, এবং এনার্জি মনে হয় যে ও টানা 4টা ম্যাচ খেলতে পারবে ফুটবল, এরকম একটা এনার্জি ক্যারি করে। আর রদ্রিকে যদি রিয়াল মাদ্রিদ কোনোভাবে ল্যান্ড করাইতে পারে, যেটা শোনা যাচ্ছে এখন, আমার মনে হয় যে এইটা রিয়াল মাদ্রিদের জন্য লাস্ট 4-5 বছরের মধ্যে সবচেয়ে বড় সাইনিং এর মধ্যে একটা হইতে পারে। কারণ এটা একদম শুরু থেকে আমি বলে আসতেছি যে মাদ্রিদের প্রবলেম সামনে না, মাদ্রিদের প্রবলেম পিছেও পুরোপুরি ভাবে না, মাদ্রিদের মেইন প্রবলেমটাই হচ্ছে মিডফিল্ডে। এবং যার ফলশ্রুতিতে আপনি যে ভঙ্গুর একটা ব্যাকলাইন দেখতে পাচ্ছেন, এটা আসলে তখনই তৈরি হয় যখন আপনার মিডফিল্ড থেকে কোনো ধরনের সাপোর্ট আসলে ডিফেন্স পায়। রদ্রির মতো একজন অ্যাঙ্করম্যান যদি পেয়ে যায়, অ্যাবসলিউটলি এটা ব্রিলিয়ান্ট একটা এডিশন হবে রিয়াল। আচ্ছা, আর আলভারেজের কথাটা আসলে কি বলবেন বার্সা? আলভারেজ আমার কেন জানি মনে হচ্ছে যে ইভেন্চুয়ালি চলে আসবেই, কারণ একটা প্লেয়ারের আসলে সে তো আসতে চাচ্ছে। এই জন্যই বলছি যে একটা প্লেয়ারের যখন আসলে এত বেশি ইচ্ছা কাজ করে, এবং যখন ওয়ার্ল্ড কাপে সে যেটা করছে, সে যেমন ডিরেক্টলি বলেই বসেছে যে আমার মনে হয় অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে দেওয়াটাই আমার জন্য সবচেয়ে ভালো ডিসিশন হবে। সো তখন আসলে ইটস ক্লিয়ার। এবং আপনি যদি অ্যাথলেটিকো মাদ্রিদের জায়গা থেকেও দেখেন যে ইনিশিয়ালি তারা যে স্ট্যান্সটা নিছিল, এটা তো আগে থেকেও তারা এমনটা করে, কিন্তু এখন কিন্তু সুর একটু চেঞ্জ না হলেও সুর নরম হয়েছে। যদিও একটা লিগ্যাল নোটিশ আসছে লা লিগা থেকে, আইনি নোটিশ পাঠানো, বাট আমার মনে হয় যে খুবই ডিফিকাল্ট হবে অ্যাথলেটিকো মাদ্রিদের জন্য আলভারেজকে ধরে রাখা। আলভারেজ আমার মনে হয় যে বাই দ্য টাইম এই ট্রান্সফার উইন্ডোটা শেষ হয়, অ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়বে। এখন ডেস্টিনেশন কোথায় হয় সেটা দেখার বিষয়, বাট আমার মনে হচ্ছে যে যেভাবে পুরো জিনিসটা ডেভেলপ হচ্ছে, আমার হয় আলভারেজ অ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়বে। আচ্ছা, আর আমরা যদি একটু ইস্যুর দিকে আসি, যে ভারত নিয়ে কথা বলছিলাম, যে এই যে ব্রাজিল ভারতে খেলতে আসছে, ভারতের সঙ্গে খেলবে, এই ব্যাপারটা আসলে কেমন, যদি একদম ছোট করে বলতেন। এটা আমি যেটা শুরুতেই বললাম ভাই, যে রেজাল্ট কি হচ্ছে, ব্রাজিলের কোন দল খেলবে, এটা একেবারেই দেখার বিষয় না। আপনি যখন আপনার দলকে একটা এক্সপোজার দিয়ে দিবেন, এত মানে এর থেকে তো টপ লেভেল অফ ফুটবল আসলে ইন্টারন্যাশনাল হয় না। সো তখন আসলে আপনার মানে ওই ছেলেদের যে একটা মেন্টালিটি থাকবে যে আমরা তো ওদের সাথে খেলছি, যেটা আমি বললাম, যদি 12-15, 10-0, 8-0 না হয় স্কোর লাইন, তখন তারা নিজেদেরকে ওই টেক আউটটা দিতে পারবে যে আমরা তো এদের সাথে খেলতে পারছি। থ্যাংক ইউ আজিম ভাই, আসলে এইটাই ব্যাপার হয়তোবা, এবং সেই ইম্প্যাক্ট আমরা সাফেও হয়তোবা দেখতে পাবো। ধন্যবাদ দর্শক, আমাদের সঙ্গে ছিল আজিম নওয়াজ, কথা বলছিলাম বিভিন্ন ইস্যু নিয়ে, সাম্প্রতিক ফুটবলে ঘটে যাওয়ার সবচেয়ে আলোচিত বিষয় ছিল সাফ। দর্শক, এই ছিল এখনকার খেলাযোগ্য সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। সঙ্গেই থাকুন ৭১-এর।